একটা জিনিস আমাদের মনে রাখা উচিত যে মানে আমার পার্সোনাল যেটা মনে হয়, পার্সোনাল থেকে যেটা মনে হয় যে এজেন্সি চুজ করা সবথেকে ইম্পোর্টেন্ট একটা বিষয়। কারণ এখানে অনেকগুলি বিষয় থাকে। কারণ আমি নিজে দেখছি এবং আমি আরো একটা জিনিস অডিয়েন্সদের ক্ষেত্রে বলতে চাই যেটা হচ্ছে কখনোই হতাশ হওয়া যাবে না। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি যখন মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার ২ মার্কের জন্য আমার চান্সটা মিস হয়ে গেছিল। আমি অবশ্য ওয়েটিং এ ছিলাম বাট ভাই আমার আসলে হয় নাই। সো ভাই আমাদের গাইডলাইনটা কেমন ছিল যদি ভাই একটু বলতেন। আনবিলিভেবল ভাই এক কথায়। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। সো আজকে অত বেশি ভূমিকা না দিয়ে আসলে আজকের যেই সাকসেস স্টোরি, এই সাকসেস স্টোরি আসলে নর্মাল সাকসেস স্টোরির মতো না। এটার পিছনে আসলে অনেক স্টোরি, অনেক ডিসকাশন, অনেক মতের মিল, অমতের মিল, তারপরে অনেক আসলে কাঠখোট্টা পরে আসলে আজকের এই সাকসেস স্টোরিটা। তো আজকের সাকসেসটা অনেক বেশি স্পেশাল আমাদের জন্য, বিশেষ করে আমাদের স্টুডেন্টের জন্য। তো পিছনে অনেক মানে কি বলে এটাকে, মানে একটা গল্পের মতনই আসলে জিনিসটা। সেই জন্য আসলে আজকেরটা খুব স্পেশালি আমি চিন্তা করেছি যে আসলে যারা আজকে ভিডিওটা দেখবেন তো একটু সময় নিয়ে দেখেন ভিডিওটা। অনেক কিছু লার্নিং এর অনেক কিছুই রয়েছে। সো একটা ভুলের কারণে আসলে কতগুলি ভুল হয়ে যায়। সো এই জিনিসগুলি আজকে ভিডিওতে হবে। সো পরিচয় করে দিচ্ছি আজকের গেস্ট আমাদের নাফিস ফুয়াদ। নাফিস ফুয়াদ রিসেন্টলি ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে। আসলে আমরা তো জানেন যে আসলে আমরা মেইনলি ইউকে নিয়ে বেশি কাজ করা হয়ে থাকে। সো আমরা আলহামদুলিল্লাহ 6 ইয়ার্স ধরে আসলে আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করে আসছি। সো নাফিস ফুয়াদ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ ভাই। তাহলে শেষ হাসি কি হাসিই হলো আসলে? জি ভাই ইনশাআল্লাহ। দেন কোনোভাবে কি কোনো কনফিউশন ছিল কোনো সময় যে আসলে ভিসা হবে কি হবে না, বা অনেক টেনশন ছিল? তো আসলে কথা শুরু করার আগে আসলে তো যদি এই তোমার ভিসা কপিটা যদি আমাদের স্টুডেন্টকে দেখিয়ে দিতে আর কি। সেই ইউকে স্টুডেন্ট ভিসা আসলে রাইট নাও মানে যেটার জন্য আসলে এত কষ্ট এত পরিশ্রম আগের মতো অতটা সহজ নেই। তো আমি তো সোনার হরিণ বলি সবসময়। তো এখন আসলেই সোনার হরিণ। সো থ্যাংক ইউ সো মাচ। নাফিস ফুয়াদ আবিদ একাই 3 জনের নাম নিয়ে নিয়েছো। সো আবিদ, আসলে আমরা তো নাফিস বলি আবিদ বলে ডাকি আর কি। তো দুই নামই কেমন হচ্ছে, কোন ইউনিভার্সিটি যাচ্ছ, কবে যাচ্ছ, এবং কি হলো বলো তো একটু সবকিছু বলো। ফার্স্ট অফ অল ভাইয়া আমি প্রথমত হাজার হাজার শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনাদের মতন এত ভালো মানুষের কাছে আমাকে নিয়ে আসছিল। আপনারা আমি অন্য ভিডিওতে মানে আপনি বলছেন যে 10 কত দিবেন, তো আমি 100% দিতে চাই। কারণ আপনাদের মানে এত সুন্দর সার্ভিস এটা আসলে বলার মতো না ভাই। আর আমি যাচ্ছি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। আমার কোর্স হচ্ছে বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স ব্যাচেলরে। তো আজকে রাতেই আমার ফ্লাইট, রাত ৯টায়। তো সবকিছুই হয়েছে উপরের আল্লাহ রয়েছে। আর আপনারা সবাই মিলে, নট অনলি বর্ষণ ভাই, ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ ট্রিপলয় দে মানে অ্যাকচুয়ালি তারা আমাকে এমন কোনো সাহায্য নাই যে তারা করেনি। প্রত্যেকটা মুহূর্তে আমি যখনই রওশন ভাইকে কল দিয়েছি যে কোনো বিষয় জানার জন্য বা যে কোনো তাদের টিম মেম্বারদের কাছ থেকে সব রকম সাহায্য সহযোগিতা আমি পেয়েছি। তো আমি বলতে চাই যে আপনাদের যাদেরই কনফিউজ থাকবে বিশেষ করে মানে বাইরে যাওয়ার বিষয়ে, আপনারা নিঃসন্দেহে ট্রিপলয়কে আপনারা এটা 100% রিকমেন্ডেড। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এখন শুরু থেকে আসি, তুমি অ্যাপ্লাই করলে কোন মাসে? আমি ভাই অ্যাপ্লাই করছিলাম হচ্ছে আপনার অক্টোবর মাসে। অক্টোবরে, জানুয়ারি ইনটেকের জন্য অক্টোবরে সে অ্যাপ্লাই করেছে। তার ক্লাস শুরু হয়েছে জানুয়ারির 20 তারিখে। সো আজকে সহ টোটাল 1 মাস অলরেডি তার ক্লাস শেষ। আমরা ইউকেতে কিন্তু আমরা জানি ব্যাচেলারে যে স্টুডেন্টগুলি যাচ্ছে, যে স্টুডেন্টটা জানুয়ারি ইনটেকে যাচ্ছে আর যে স্টুডেন্টটা সেপ্টেম্বর ইনটেকে যাচ্ছে, দুজনই কিন্তু নেক্সট ইয়ার সেপ্টেম্বর ইনটেকে, দ্যাট মিনস যারা 2024 সেপ্টেম্বর ইনটেকে গিয়েছে সেও কিন্তু 2025 সেপ্টেম্বর ইনটেকে এসে সে সেকেন্ড ইয়ারে উঠে। যেই ছেলেটা জানুয়ারি ইনটেকে যায় সেও কিন্তু সেপ্টেম্বরে এসে তার সেকেন্ড ইয়ারে উঠে। তো অলরেডি তার কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে জানুয়ারির 20 তারিখে। তো আজকে ফেব্রুয়ারির 20 তারিখ, অলরেডি 1 মাস অলরেডি হয়ে গিয়েছে। তার লাস্ট অ্যারাইভেল ডেট, তার লাস্ট অ্যারাইভেল ডেট অলরেডি অনেকগুলি চলে গেছে। এটা হচ্ছে গিয়ে সব শেষ অ্যারাইভেল ডেট আগামীকাল। আজকে সে এখন পর্যন্ত, এখন বাজে দুপুর 2টা 5, সে এখন পর্যন্ত সে অফিসে। আপনারা বুঝতে পারতেছেন আসলে স্টোরিটা কি হতে যাচ্ছে। তো আমি ওর কাছ থেকে আসলে সব শুনি। মানে পরে অক্টোবর মাসে আসলাম, তারপর কি হলো, আমরা কি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম? আইজিসি স্কোর কত নিয়ে আসছো? হ্যাঁ সত্যি কথা বলতে আমার স্কোর ভালো ছিল না, কারণ অ্যাপ্লাই করার মতন উপযোগী ছিল না। তো তখন আপনারা মানে অনেক
কষ্ট করে অনেক দেখে শুনে আমার জন্য ইউনিভার্সিটি চয়েস করতে থাকলেন কোনটা আমার সাথে আমার ফাইলের সাথে ম্যাচ করে। তো সেই অনুযায়ী আপনারা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এন্ড কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি চুজ করছিলেন। তো আলহামদুলিল্লাহ আমার যে ফাইল ওটার সাথে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি খুব ভালোভাবে ম্যাচ করে গিয়েছে। তোমার সাউথ ওয়েস্ট থেকে তোমার অফার আসছিল? হ্যাঁ, সাউথ ওয়েলস ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকেও ভাইরা আমার জন্য অফার লেটার নিয়ে আসছিল, এন্ড অক্সফোর্ড ব্রুকস থেকেও আসছিল। তো Exactly. সত্যি কথা বলতে ভাইয়ারা নিরলস পরিশ্রম করে গেছে, এই যে এখনো পর্যন্ত ভাইয়ারা ভবিষ্যতেও করবে আমার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো কার্ডিফ মেট্রোপলিটনে কি তোমার ডিরেক্ট কোর্স কি হয়েছিল তোমার আইএলটিএস স্কোর দিয়ে? না ভাই, আসলে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমি হচ্ছে ইংলিশে A+ দিয়ে আমি আপনাদের মাধ্যমে এক্স্যাক্টলি, সে ইন্টারনাল টেস্টে সে Internal পাস করে interview। ইন্টারনাল ইন্টারভিউ দিয়ে ইংলিশ স্পিকিং এর টেস্ট দেওয়া হয় কার্ডিফ মেট্রোপলিটনে। সো সেটা দিয়ে তার আইএলটিএস স্কোর যেহেতু ম্যাচ করছিল না, বা সে যে রিকোয়ার্ড স্কোর ছিল, সে দুইবার আইএলটিএস দিয়েছে। সো দুইবারই তার আসলে একটু কম স্কোর চলে আসছে। সো তাকে আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলে তাকে ইন্টারনাল টেস্টের ব্যবস্থা করে দিই। দেন সে ইন্টারনাল টেস্ট সে খুব সহজেই সে পাস করেছে আলহামদুলিল্লাহ। দেন সবচেয়ে বড় ব্যাপার, তুমি কোথা থেকে আসতা? আমি আসছি ভাইয়া, আমি যশোর থেকে আসছি, আমার হোম টাউন হচ্ছে যশোর। সে অনেক স্টুডেন্ট আমাদের থাকে যারা আসলে ঢাকা থেকে অফিসে আসতে একটু মানে আলসামি করতো, বাট সে যশোর থেকে সে আসতো। সে জানে যে তার আসলে তার একটা অনেক বড় গ্যাপ হয়ে গিয়েছে তার এডুকেশনে। তোমার এইচএসসি কত সালে, এসএসসি এইচএসসি কোথায় এবং কত সালে পাস করেছো? আমি এইচএসসি পাস করছি 2019 সালে যশোর জেলা স্কুল থেকে সায়েন্সে, এবং 2021 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করছি যশোর MM কলেজ থেকে। মানে তুমি এইচএসসি পাস করছো 2021-এ, সে ব্যাচেলার করতে যাচ্ছে 2025-এ। তার কত বছরের গ্যাপ আপনারা দেখতেই পাচ্ছেন আর কি। তো এই একটা মানে রিয়েলি আসলে একটু ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল আসলে আমার ফাইলটা। আসলে মানে আইএলটিএস এর স্কোর প্লাস হলো গিয়ে যে গ্যাপ, সবকিছু মিলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এর মধ্যে আসলে আমাদের একটা বাজেট লিমিটেশন রয়েছে যে আমাদের এই একটা বাজেট লাগবে। তো সবকিছু মিলে আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্টিজ এর মধ্যে আমরা পড়েছিলাম। দেন আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দর মতনই হয়েছে। তো আসলে যেটা বলার জন্য আসলে বলা, সে যশোর থেকে, সে আসলে নাফিস ফুয়াদের বা নাফিস আবিদের আসলে সবচেয়ে প্লাস পয়েন্ট যে জায়গাটা, যে আসলে তার যে ডেডিকেশন, মানে আনবিলিভেবল লেভেলের ডেডিকেশন। প্রত্যেকটা স্টুডেন্ট আসলে এই জিনিসটা আসলে ফলো করাটা খুব উচিত। আমার প্রোফাইলটা একটু দুর্বল, আমার বাজেটটা একটু কম, সো আমাকে কি করতে হবে, এই জিনিসটা ওভারকাম করার জন্য আসলে আমার নিজস্ব যে ডেডিকেশন যেটা রয়েছে, সেই ডেডিকেশন আসলে ফুল দিতে হবে। তো তখন যখন তার আমরা প্রিকেস ইন্টারভিউ জন্য তাকে প্রিপারেশন নেওয়াচ্ছিলাম, শুরুতে আসলে আমাদের যে ইন্টারভিউ টিম তারা বলছিল যে আসলে ভাই একটু আমাদের জন্য একটু প্রবলেম ফেস করতেছে, আসলে তাকে গ্রুম আপ করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাকে সময় নিয়ে যদি আমরা কাজ করি তাহলে তার জন্য তাহলে তাকে হয়তো আমরা পার করতে পারবো। আদারওয়াইজ যে সময় পাচ্ছি আমরা, তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি ওর সাথে পার্সোনালি আমি কথা বলি যে ভাই, তুমি যদি আসলে সিরিয়াসলি তুমি যেতে চাও, তোমাকে সময় দিতে হবে। সময় না দিয়ে আসলে কোনো উপায় নেই, এবং তোমার ডেডিকেশন লেভেল অনেক হাই হতে হবে। তোমাকে নিজস্বভাবে প্র্যাকটিস করতে হবে, আমাদের টিমের সাপোর্ট নিতে হবে। এবং ভাই, একটা মানুষ যদি সে এফোর্ট দেয়, তার ফ্যামিলি, তার আব্বু আম্মু, তার আব্বু যখন বাংলাদেশে ছিল, সে আমাদের সাথে রেগুলারলি সে অফিসে আসছে। তারা আসলে মানে আমি যেদিন তার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়, আমাদের অফিস নর্মালি 11টার সময় আসলে ওপেন হয়। তারা আসলে যশোর থেকে সকাল 7টার সময়, 7টা 6টা, সকাল অনেক সকালবেলায়, সকাল 7টার সময় সে অফিসের সামনে এসে দাঁড়ায় আছে। আমি বলছি ভাই আল্লাহ, এরা কারা এতে? তারা, এবং তারা ডে ওয়ান যেদিন আসে, ফুল ফ্যামিলি, আঙ্কেল আন্টি আর একটা ছোট বোন, তারা সকাল 7টার সময় অফিসের সামনে আসছে। আমি তো আমার ফোন দিছে, আমি তো আসলে অফিসে আসি না ওই সময়, আমার অফিসে কেউই আসে না সকাল 7টার সময়। সে এতক্ষণ সময় তারা ফুল ফ্যামিলি সে অফিসের সামনে দাঁড়ায় ছিল। দেন যখন অফিস ওপেন হয়, অফিস ওপেন হওয়ার পরে আমরা সবার সাথে আঙ্কেল আন্টির সাথে কথাবার্তা হয়। তারা এত দূর থেকে আসছে, এবং তারা রেগুলারই সেই এই যশোর থেকে তারা আসতো রেগুলার বেসিসে। মানে তাদের ডেডিকেশন লেভেলটা আসলে কোন জায়গাটায়। অনেক স্টুডেন্ট আসলে মিরপুরের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অফিসে আসতে ভাই আজকে আসবো না, কালকে আসবো, পরশু আসবো। আর এই ছেলেটা ভাই যশোর থেকে রেগুলার অফিসে আসে, মানে এটা কিন্তু মানে কতখানি সে এফোর্ট নিয়ে কাজ করছে, এটা কিন্তু তার প্রমাণ। আসার পরে দেন হলো গিয়ে যে আমরা অ্যাপ্লাই করলাম, সবকিছু করলাম। তারপরে হলো গিয়ে যে তার প্রিভিয়াস ইন্টারভিউ সময় আমার টিম বলতেছে যে ভাই তার এই সমস্যা আছে, তার ইংলিশে একটু, সবার ইংলিশে একরকম হয় না, বাট আলহামদুলিল্লাহ সে খুব কুইক টাইমের মধ্যে এফোর্ট দিয়ে তার লেভেলটাকে সে না হলেও 5x সে ইমপ্রুভ করছে। 5x, আমি বলবো যে সে 5x সে ইমপ্রুভ করছে নিজেকে। আমাদের একটা আলহামদুলিল্লাহ একটা গাইডলাইন ছিল। সো ভাই, আমাদের গাইডলাইনটা কেমন ছিল যদি ভাই একটু বলতাম? আনবিলিভেবল ভাই, এক কথায়। সিবত ভাই, সাদিকি ঠিক মতো করে কি? সিবত ভাই এবং সাদি ভাই, এই দুজনই মানে আপনাদের যে ইন্টারভিউ যে টিম, জাস্ট আনবিলিভেবল ভাই। মানে এনারা যেভাবে স্টুডেন্টদের, নট অনলি আমি, এভরি স্টুডেন্টকে এমন ভাবে গাইড করে, এমন ভাবে ট্রেন করায়, যদি তারা সিরিয়াস থাকে আমি ভাই নিশ্চিত তারা পাস করবে ইন্টারভিউতে, আলহামদুলিল্লাহ পাস করবে। এইটুকু ভরসা আমার আছে। আমি খুব টেনশনে ছিলাম ভাই আসলে, টু বি অনেস্ট। আজকে নাফিস ফুয়াদের আশা করি ইনশাল্লাহ সে সুন্দর করে ইমিগ্রেশন ক্রস করে
সে ফাইনালি ইউনিভার্সিটি এনরোল করে ফেলবে, কারণ তার আগামীকালকে তার লাস্ট অ্যারাইভাল ডেট, একেবারে লাস্ট। কালকে যদি ইউনিভার্সিটি বলছে কালকে যদি না আসতে পারে, ভাই তোমার আর আসার দরকার নেই, ডিরেক্টলি ভাবে যে আমরা হয়তো বা খুব একটা বেশি কিছু করতে পারবো না তোমার জন্য, তোমাকে কালকে লাস্ট অ্যারাইভাল ডেট। সো আমি ভাই আসলে আমাদের আজকে নাফিস ফুয়াদ দিয়ে আমাদের জানুয়ারি ইনটেক শেষ হলো, এবং আমরা 100% সাকসেস রেট নিয়ে আমরা জানুয়ারি ইনটেক শেষ করছি। সো এইটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বিকজ আপনারা জানেন যে আসলে রাইট নাও ইউকেতে ভিসা রিফিউজাল অনেক বেশি, ডেফার হওয়ার চান্সেসটা অনেক হাই। যারা লেটে আসছে ও সময় মতো এসেও ওর অবস্থাই, অক্টোবরে আসছে আজকে ফেব্রুয়ারিতে, তার এত আগে আসার পরেও তার আজকে এই 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 অবস্থা। সো তার আরো কি কি লস হয়েছে আমি আস্তে আস্তে আসতেছি। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা আসলে আপকামিং ইনটেকে অ্যাপ্লাই করতেছেন, মানে আপনারা যারা আসলে সিরিয়াস তারা আসলে আরো সিরিয়াস হয়ে যান, আদারওয়াইজ বিপদ কিন্তু খুবই মানে মানে বিপদ ডাকতেছে আপনাদেরকে। সত্যি কথা যে মানে একটু আপনি স্লোলি কাজ করবেন, একটু ইনঅ্যাক্টিভলি কাজ করবেন, বিপদ আপনাকে ডাকতেছে। সো তার কি কি বিপদ হয়েছে আমি তাকে আপনি মানে ভিডিওর পরবর্তী অংশে বলতেছি। দেন এই যে ইউকেভিআই ইন্টারভিউ, সো আমি আসলে ভাবছিলাম কি যে আমাদের যে ফাইল আছে, আমি হচ্ছে 3-4টা ফাইলের হয়তো বা ভিসা বের করাটা খুব ডিফিকাল্ট হবে, এর মধ্যে কিন্তু ইনি ছিল যে ভিসাটা বের করাটা আসলে যার জন্য খুব ডিফিকাল্ট হবে। আমি হচ্ছে ভিসা ইউকেভিআই ইন্টারভিউ আমরা তো ট্রাই করছি আমাদের মতো করে, ইন্টারভিউ তো আর আমি দিব না বা আমার টিম দিবে না, তো সে যদি অ্যাক্টিভ না হয় তাহলে ভিসা কিন্তু মিস হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই। সো আলহামদুলিল্লাহ সে এই রুমে বসেই আমরা ইন্টারভিউ, আমাদের স্টুডেন্ট যখন ইন্টারভিউ দিতে আসে, যারা আমাদের অফিসে ইন্টারভিউ দেয়, আমরা তাদেরকে আমাদের স্টুডিওতে বসে ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে, সো আমি ফুল টাইম আমি সিসি ক্যামেরা অন করে তার ইন্টারভিউ আমি দেখছি, সে ইন্টারভিউতে সে কি করতেছে না করতেছে, সে কিভাবে কি বলতেছে। আলহামদুলিল্লাহ সে আসলে যে আমার যে এক্সপেকটেশন ছিল তার থেকে খুবই চমৎকার ইন্টারভিউ দিছে। বাট ওর থেকে যারা একটু মানে কি বলে একটু মডার্ন ইন্টারভিউ দিছে তারা ভিসা পেয়ে গেছে, তারা ওর আগে ভিসা পেয়ে গেছে, এবং ওর পরে ইন্টারভিউ দিছে তার আগে ভিসা পেয়ে গেছে। আমি তো হচ্ছে মনে হয় টাটা বাই বাই খতম। বাট আলহামদুলিল্লাহ গতকালকে তার ইউকেভিআই থেকে মেল আসছে, আজকে পাসপোর্ট কালেক্ট করলো। তো আসলে চেষ্টা, আসলে মূল কথা হচ্ছে যে চেষ্টা করলে আসলে কি হয় সেটা হলো নাফিস ফুয়াদ। তো ছেলেটা খুবই শুকনা পাতলা একটা ছেলে, বাট তার মনের জোরটা যে এত বড় একটা জোর, আলহামদুলিল্লাহ সে ভিসা কিন্তু বের করে নিয়ে আসছে। দেন নাফিস ফুয়াদ টিউশন ফিস কত পেমেন্ট করলাম, আর হলো গিয়ে যে তোমাকে আমি মানে এই জিনিসটা আসলে সে আমাদের সব কথা শুনছে, খালি একটা কথা শুনে নাই, যেটার জন্য তার আজকে এত দেরি হলো আর কি। তো কোন কথাটা শুনে নাই, আর হলো গিয়েছে তোমার আমি ইউকেভিআইতে ভিএফএস ফাইল সাবমিট করার কয়দিন আগে তোর আমি ক্যাশ লেটার দিছি, বলো। ভাইয়া আমার ফার্স্ট থেকে আসি, আমার টিউশন ফি ছিল হচ্ছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে 16,000 পাউন্ড। তো সেখান থেকে আমি 2,500 মানে 2,500 পাউন্ড আমি হচ্ছে স্কলারশিপ অ্যাচিভ করি। সেক্ষেত্রে আমার 13,500 পাউন্ড আমার হচ্ছে টিউশন ফি পার ইয়ার। আর দেন আমি একটা ভুল কাজ করছিলাম, সেটা হচ্ছে মানে আমি আসলে ওটা বুঝতে পারিনি, আমার আইএসএস ফি পেমেন্ট করার জন্য যে কার্ডটা লাগে, ওই ব্যাংকের নাম বলার দরকার নেই, তুমি জাস্ট খালি বলো কাহিনীগুলি। আমার কার্ডটা রেডি করতে আমার কাজ আসছে আমার জানুয়ারি 2 তারিখে, বাট আমি অ্যাপ্লাই করছি 29 তারিখে। জানুয়ারি 2 তারিখে, ডিসেম্বর 2 তারিখে তোমার, ডিসেম্বর 2 তারিখে নাকি নভেম্বরের? ডিসেম্বরের 2 তারিখ। ডিসেম্বর 2 তারিখে তোমার কাজ আসছে, হ্যাঁ। বাট আমি আনফরচুনেটলি 29 তারিখে আমি ফাইল সাবমিট করছি পিএফএস এ। সো একটা লং টাইম এর ভিতরে পার হয়ে গেছে আমার একটা ছোট্ট একটা ভুলের কারণে, এবং তার ভুলের মাসুল আমার প্লেন টিকিট পর্যন্ত দিতে হয়েছে। আমি আরো গুছাই বলি আসলে জিনিসটা কি হয়েছে। তাকে আমরা ডিসেম্বর 2 তারিখে আমরা কাজটা নিয়ে আসছি, এবং তাকে আমি বলছি যে ভাইয়া তোমার ব্যাংকের যেহেতু এই পেমেন্ট আসলে আমরা কোনো ধরনের কোনো পেমেন্টে আসলে আমরা হেল্প করি না, বা আমরা উইলিংলি হেল্প করতে চাই না, কারণ টাকা পয়সার কোনো লেনদেন ট্রিপলোর সাথে হোক আমরা আসলে চাই না, কারণ এটা আসলে ট্রাস্টের একটা বড় একটা জিনিস মানে নষ্ট হয় আর কি, তো যদি ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন হয়। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে ভাইয়া তোমার এই ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে রাখো, এই কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে। সো ওর কাছে ওই কার্ডটা ছিল, একটা ব্যাংকের কার্ড ছিল, বাট আমি বলছি তুমি পেমেন্ট করার আরো অনেকদিন আগেই তুমি আগে ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে দেখো যে তোমার কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে কিনা। সেই কাস্টমার কেয়ারে সে ব্যাংকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে এখন রাইট না আমাদের এই কার্ড দিয়ে এত বড় একটা অ্যামাউন্ট, অলমোস্ট প্রায় ওর ভিসা ফি সবকিছু মিলে প্রায় $4,000 মতো ওর পেমেন্ট ছিল, হেলথ ইন্স্যুরেন্স প্লাস ভিসা ফি মিলে। তারা বলছে যে এইটা পেমেন্ট করা যাবে। আমি সাথে সাথে তাকে আর একটা ব্যাংকের কথা বলছি যে তুমি ওই কার্ড দিয়ে তুমি ওই কার্ড একটা রেডি করে রাখো। সে যশোর থেকে তার একটু ওই ব্যাংকটা একটু দূরে, একটু যশোর শহরের মধ্যে। তো সে হয়তো আলসামি বা গাফল থেকে সে বলছে যে হয়ে যাবে, আমার মামা ইউকেতে আছে, মামার কাছে টাকা পাঠিয়ে দিবে, মামা পেমেন্ট করে দিবে। সে কাজটা পাশে 2 তারিখে, সে তার মানে তারও মানে 5-7 দিন 10 দিন পরে সে মামার কাছে টাকা পাঠাইছে, প্রায় অলমোস্ট প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ টাকার মতো। তার মামা আসলে আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের এখান থেকে গিয়েছে। সো আনফরচুনেটলি তার কার্ড দিয়ে পেমেন্ট করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে, টাকা কিন্তু আটকে গেছে এখানে গিয়ে। তার মামার অ্যাকাউন্ট থেকে ব্লক হয়ে গেছে টাকা, এত বড় একটা অ্যামাউন্ট, অলমোস্ট প্রায় 3,500 4,000 পাউন্ডের কাছাকাছি অ্যামাউন্টটা কিন্তু ব্লক হয়ে গেছে।
সো আসলে আমাদের মতো, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে, তো আমার পক্ষে কিন্তু হুট করে যদি 4 লাখ 4.5 লাখ টাকা আটকে যায়, এত খরচ করার পর টিউশন ফিস সব দেওয়ার পরে আমার কাছে আমি পরের দিনই বা উইদিন 1 উইকের মধ্যে আবার 4.5 লাখ টাকা গুছিয়ে পেমেন্ট করা আমার জন্য একটু ডিফিকাল্ট। সো আমাদের নাফিস ফুয়াদের জন্য কিন্তু এই জিনিসটা ডিফিকাল্ট। আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ফ্যামিলির পক্ষে এই জিনিসটা একটু ডিফিকাল্ট, যে উইদিন শর্ট টাইমের মধ্যে আবার টাকা ম্যানেজ করে পেমেন্ট করাটা। এতে কিন্তু সময় চলে যাচ্ছে। ক্লাস শুরু হচ্ছে জানুয়ারির 20 তারিখ থেকে, নাকি জানুয়ারির 20 তারিখ ছিল না আরো আগে ছিল? 20 তারিখ থেকে। জানুয়ারির 20 তারিখ থেকে তার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো অলরেডি ভাই আমরা খুবই প্যানিকের মধ্যে পড়ে গেছি, কি হবে না হবে পেমেন্ট করতে পারতেছে না। সো একটা মাত্র ইনস্ট্রাকশন সে ফলো করেনি, তাকে বলতাম যে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, খুলে কার্ডটা রেডি করো। সে অ্যাকাউন্টটা না খুলে সে মামার কাছে পাঠাইছে, মামার কাছে টাকা আটকাই গেছে। দেন এর মধ্যে সে আবার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছে, সে আরো জায়গা থেকে ধার ঠার করে এনে সে আবার লোন টোন করে সেটা আবার আবার অ্যামাউন্টটা রেডি করে সে কার্ডটার পেমেন্ট করছে, টিউশন হেলথ ইন্স্যুরেন্স হিসাবে পেমেন্ট হয়ে গেছে। দেন ভিএফএস এর ডেট দিতে গেছি, ভিএফএস ডেটের পর দেখে যে কি ক্রিসমাসের ছুটি। ক্রিসমাস ছুটি হওয়ার কারণে কিসে ওইখানে সব কিছু রেডি হওয়ার পরও ভিএফএস ফাইল সাবমিট করতে পারেনি। আলটিমেটলি তাকে এখানে আরো 1 সপ্তাহ লেট হয়ে গেছে। সো লেট হতে হতে তার 29 তারিখে সে অ্যাপ্লাই করছে, ভিএফএস সাবমিট করছে। দেন ইউকেবি ইন্টারভিউ কবে হলো? আমার ভাই ইন্টারভিউ হয়েছে, ইউকেবিএ ইন্টারভিউ হয়েছে জানুয়ারির 22 তারিখে। জানুয়ারি 22 তারিখে। সো জানুয়ারি 22 তারিখ থেকে আমরা অলরেডি ইউনিভার্সিটির সাথে আমি কমিউনিকেট করতেছি। সো আমরা রেগুলার বেসিস ইউনিভার্সিটিতে কমিউনিকেট করতেছি যে হ্যাঁ এই আপডেট স্টুডেন্টের রাইট নাও এই সিচুয়েশনে আছে। আমরা ইউকিভিতে পেইড মেল দিয়েছি। সো আমাদের তরফ থেকে আমরা ইউকিভি অর্জন্য প্রায় 3টা 4টা পেইড মেল দিয়েছি। সবগুলো পেইড মেলে কি দ্য ডিসিশন হ্যাজ বিন মেড, দ্য ডিসিশন হ্যাজ বিন মেড। দ্য ডিসিশন হ্যাজ বিন মেড, সেটা কি আসলে পজিটিভ মেড নাকি নেগেটিভ মেড সেটা তো আসলে আমরা বুঝতে পারতেছি না। দেন ইউনিভার্সিটি ইউকিভির সাথে যোগাযোগ করেছে, ইউনিভার্সিটি বললো যে আমরা ইউকিভির সাথে যোগাযোগ করেছি এবং ইউকিভি বলেছে তোমার ভিসা অ্যাপ্রুভড হয়েছে। সেটা ফেব্রুয়ারির 14 তারিখ, ফেব্রুয়ারি 14 তারিখ। হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে মেইল আসতো যে ফেব্রুয়ারি 18 তারিখে ও ডিসিশন অ্যাপ্রুভ হয়েছে, এবং ডিসিশন অ্যাপ্রুভ হয়েছে 14 তারিখ করে। ফেব্রুয়ারি 14 তারিখে। ইউনিভার্সিটি আমাদেরকে জানিয়েছে ফেব্রুয়ারি 18 তারিখে। সো মোরাল অফ দ্য স্টোরি, তার কিন্তু এই ভিসা ফি প্লাস ওদেরকে হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করার কারণে সে 1 মাস পিছিয়ে গিয়েছে। এই 1 মাসের দরুনে কিন্তু তার এই অবস্থা। আপনারা সাগর ভাই ইন্টারভিউ দিয়েছেন, অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে গিয়েছে, সেও জানুয়ারি ইন্টেকে গিয়েছে। আলভি আকাশ তার ভিডিও দিয়েছেন, ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে গিয়েছে, সেও কিন্তু গিয়েছে জানুয়ারি ইন্টেকের জন্য। তারা টিকিট কত টাকা দিয়ে কেটেছে আপনারা জানেন তো? আমরা যেহেতু আমরা আমাদের ট্রিপলয়েড ট্রাভেল পার্ট রয়েছে, সো আমরা এয়ার টিকিটগুলো স্টুডেন্ট আমাদের এখান থেকেই নেয়। তারা টিকিট কেটেছে মাত্র মনে হয় 60 থেকে 65 হাজার টাকার মধ্যে এরকম, বা ম্যাক্সিমাম 70 হাজার টাকার মধ্যে। আমাদের নাফিস ফুয়াদ টিকিট কেটেছে 2,31,000 টাকা দিয়ে। মানে একটা ভুলের কারণে কতগুলি ভুল। তার ভিসা ডিসিশন আসতে লেট হয়েছে। তার সে ডিসেম্বর 2 তারিখে ক্যাশ লেটার পেয়েছে, সে যদি লেট করতো, সে যদি ডিসেম্বরের 7 তারিখে যদি সে ভিসা মানে তার সাবমিট করতে পারতো ভিএফএস এ, সে কিন্তু এতদিন সে ক্লাস শুরু হওয়ার আগেই সে যেতে পারতো। বাট একটা ভুলের কারণে সে ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, ইমিগ্রেশন ক্লোজ হয়ে গিয়েছে, বাংলাদেশে এখানে স্লো হয়ে গেছে, সব কিছুর কারণে। যেহেতু ইউকেভি ইন্টারভিউ সবারই হচ্ছে, সো আলহামদুলিল্লাহ এইবার কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ইউকেভি ইন্টারভিউ হওয়ার পরও সবাই ভিসা পাইছে। সো আমি জানি না আসলে বাংলাদেশে কয়টা এজেন্সি আসলে এই মানে কি বলে এত প্রাউডলি বলতে পারে আলহামদুলিল্লাহ আমরা খুবই ছোট এজেন্সি, বাংলাদেশের সবচেয়ে ছোট এজেন্সিগুলির মধ্যে আমরা একটা। বাট লাস্ট 6 ইয়ার্স ধরে আমরা কাজ করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের একটা ছোটখাটো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এবং ইউকেতে আলহামদুলিল্লাহ আমরা বেশি স্টুডেন্ট পাঠাতে পারিনি, তারপরেও মোটামুটি আমরা 350 প্লাস আমরা স্টুডেন্ট পাঠিয়েছি ইউকেতে। তো ওই একটা ছোটখাটো এক্সপিরিয়েন্সের কারণে আসলে আমরা মোটামুটি একটা ইয়ে করতে পারি, যে আসলে একটা অ্যাজাম্পশন করতে পারি যে একটা স্টুডেন্ট কোন সময় অ্যাপ্লাই করা উচিত, কোন সময় অ্যাপ্লাই করলে পর কি সুবিধা আছে, কি অসুবিধা রয়েছে। সো এই জিনিসগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা। আসলে আপনারা আমাদের ভিডিওগুলি পছন্দ করছেন বিকজ অফ অনেকে এসে বলছেন যে ভাই আপনাদের এই ভিডিওগুলিতে আমরা আসলে কিছু ইনফরমেশন পাই, যে ইনফরমেশনগুলি আসলে ভ্যালিড ইনফরমেশন। সো আজকে আপনাদের সাথে এই স্টোরিটা শেয়ার করার কারণ কিন্তু এইটাই, যে ভাই আসলে কতটুকু কুইকলি কাজ করা উচিত, ঠিক মতো করে কাজ না করলে পরে, বা যেহেতু ভাই আপনাদের কাছে আপনারা আসছেন একটা মেন্টরিং নেওয়ার জন্য, আপনারা হয়তো বা আপনাদের ফিল্ডে অনেক বেশি সাকসেসফুল, আপনাদের ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, সবকিছু রয়েছে। ইউকেতে অ্যাপ্লাই করার জন্য আসলে এজেন্সি লাগে, আবার অনেক সময় লাগেও না। বাট যেহেতু এজেন্সিগুলি কোনো সার্ভিস চার্জ নেয় না, তো সেক্ষেত্রে হয় কি যে আসলে একটা এজেন্সির সাপোর্ট নেওয়াটা ভালো, কারণ তারা একটা কিছু এক্সপিরিয়েন্স পার্সন থাকে, তারা এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করলে পর, কারণ আপনি আপনার ফাইলটা জীবনে ফার্স্ট টাইম করতেছেন। আর এজেন্সিগুলি কি করে যে তারা কিন্তু র্যান্ডমলি এইসব কাজ করতেছে। তো একটা এজেন্সি সাপোর্ট নিলে পর আপনাদের কাজটা সহজ হয়ে যায়, যেহেতু এখানে কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন হয় না। তো সেক্ষেত্রে আবিদের ক্ষেত্রেও আবিদ সাপোর্ট নিয়েছে, এবং সে জাস্ট সব কথা শোনার পরে একটা কথা না শোনার কারণে আসলে তার অনেকগুলি টাকা, অনেকগুলি সময়, অনেক টেনশন, অনেক কিছু। তোমার আব্বু কই থাকে এবং কি করছে, তার প্রফেশনটা, এবং তোমার আম্মু কি করছে যদি একটু বলতে আর কি। আচ্ছা, আমার আব্বু হচ্ছে এখন মালয়েশিয়াতে আছে, উনি বিজনেস করে ওখানে। আর আমার আম্মু হচ্ছে হাউস ওয়াইফ। তো Okay. আমার আব্বু এবং আম্মু দুজনেই আমার জন্য
মানে অনেক কষ্ট করছে, অনেক কষ্টের লেভেলটা আসলে বলে বোঝানো যাবে না। হ্যাঁ জানে, কারণ এই কষ্টের আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। তারা যে আমার জন্য কতটুকু এফোর্ট দিছে, আর ভাইয়ারাও দিছে, যার কারণে আল্লাহ আমার আজকে এই মানে ভাইয়া বলে ভিসাটা সোনার হরিণ, কিন্তু আমার লাইফে ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস থিং। অবশ্যই অবশ্যই। সো আঙ্কেল আন্টি অনেক কষ্ট করছে, মানে মানে আনবিলিভেবল লেভেল। আসলে আন্টির কান্না, আমাদের আবিদের কান্না, আমি তো আবিদকে তো অনেক বকা দিতাম যখন ও অনেক কান্নাকাটি করতো, যে মানে তুমি কেন কান্দতেছো, তুমি এটা পুরুষ মানুষ, তো তুমি যদি এরকম করো তাহলে আসলে বাংলাদেশ হয়তো বা তুমি অনেকেই স্টুডেন্ট অনেক মনে করে যে আসলে বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট দেশে বাইরে যায়, দেশে বাইরে গেলে পরে হয়তো বা তার লাইফটা অনেক সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে, বাট জিনিসটা আসলে তো হয়তো বা ও বুঝতেছে না, বা অনেক স্টুডেন্ট জানে না যে আসলে দেশে বাইরে যাওয়ার পরে কিন্তু মেইন চ্যালেঞ্জটা শুরু হয়। সো ওই চ্যালেঞ্জে যারা জিতবে তারাই আলটিমেটলি গেইনার হবে। ওই চ্যালেঞ্জটা যারা আসলে হবে হয়তো সঠিকভাবে করতে পারবে না, তারা আসলে গিয়ে প্রবলেম ফেস করবে। সো আমি ওকে বলতেছিলাম যে তোমার কিন্তু চ্যালেঞ্জ, কিন্তু মেইন চ্যালেঞ্জ কিন্তু এখানে যাওয়ার পর। তো তুমি এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে এগুলি তোমার আব্বু আম্মু আছে তোমার পাশে, তোমার ফ্যামিলি আছে, আমরা আছি, আমরা তোমাকে সাপোর্ট দিতে পারবো, বাট ওইখানে যাওয়ার পর কিন্তু আসলে সবকিছু কিন্তু তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় অনেক কিছু। সো আব্বু আম্মুর কথা কি মনে থাকবে? জি ভাই, ইনশাল্লাহ আব্বু আম্মুর কথা এবং আপনাদের কথা, সবার কথাই আমার অ্যাটলিস্ট মনে রাখা উচিত। কারণ আপনারা মানে আপনারা যে পরিমাণে এফোর্ট দিয়েছেন আমার জন্য, সব স্টুডেন্টদের জন্যই দেন, কিন্তু আমার জন্য আসলে আপনারা সবাই মিলে একত্র হয়ে মানে অনেক কষ্ট করছেন আমার জন্য। আসলে মানে সেটা বলে বোঝানো যাবে না। আর আমি অডিয়েন্সদের ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট, যে আসলে আমরা তো অনেকজন অনেক ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিই, কেউ আইএলটিএস দিই, কেউ ডুওলিঙ্গো দিই, কেউ বা পিটিই দিই। বাট একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যে আমার আমার মানে আমার পার্সোনাল যেটা মনে হয়, পার্সোনাল দিক থেকে যেটা মনে হয়, যে এজেন্সি চুজ করা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এখানে অনেকগুলি বিষয় থাকে। কারণ আমি নিজে দেখছি একটা দুইটা এজেন্সিতে যে মানে তারা আসলে কথার সাথে আসলে ভাই কাজের তাদের সেরকম কোনো মিল পাওয়া যায় না। কারণ তারা বলে কিন্তু তাদের সার্ভিসটা আসলে সেরকম হয় না, বা তাদের যে ইন্টারভিউ যে পার্টটা ওটা তো আপ দা মার্ক না। বাট আপনারা মানে এ টু জেড প্যাকেজ সিস্টেম যেটা, মানে আপনাদের যে সার্ভিসটা, এটা আসলে মানে আনবিলিভেবল সার্ভিস। এটা আসলে বলে বোঝানো যাবে না। সো আপনারা যারাই ইউকে যেতে আগ্রহী, বা ইউকে, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইউএসএ নিয়ে কাজ করে, সো এক্ষেত্রে আসলে এজেন্সি নির্বাচন করা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যেগুলো আসলে নিজে নিজে সবকিছু করা মানে করা পসিবল হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে এভরি মেম্বাররা মানে ট্রিপলয় টিমের এভরি মেম্বাররা স্টুডেন্টকে যথেষ্ট সাহায্য করে থাকে, এবং তারা সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করে স্টুডেন্টদেরকে, যেটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল পার্ট। সো আমি বলবো যে আপনারা অবশ্যই ট্রিপলয় ভিজিট করবেন, কারণ এটা হচ্ছে 100% রিকমেন্ডেড, যেটা আমি দেখছি, আমার পার্সোনাল অপিনিয়ন। থ্যাংক ইউ সো মাচ। সো অলরেডি সে আমাদেরকে বলে দিচ্ছে, আমি এসে তাকে নাম্বারিং এর কথা জিজ্ঞেস করবো যে আমাদেরকে 10-এ কত দিবা, সে অলরেডি বলে দিচ্ছে। তো কত দিবা 10-এ, সত্যি সত্যি বলো। ভাই এটা আসলে আমি 10-এ কাউন্ট করতে চাই না, কারণ আমি 100%ই আমি আগেই বলছি যে এটা 10। এটা 100% ভাই, এটা 100%। কারণ মানে আমি নিজের চোখে দেখা, আমি আপনারা যেটা আমার জন্য করছেন, মানে আসলে সেটা শুধু বললে কম হয়ে যাবে। এবং আমি আমার ভিডিওর মাধ্যমে আরেকটা মানুষকে খুবই খুবই মানে সে আসলে আমার ওসিলা, প্রসন্ন ভাই আমার ওসিলা, আমার রাতুল মামা, যে আমাকে এখানকার ইনফরমেশনটা দিছিল, তার মাধ্যমেই আমি এখানে আসতে পারছিলাম। সো তাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সো আমার এই যে ভিসা পাওয়ার ক্ষেত্রে তার অবদানটা অনেক বেশি। বর্ষণ ভাইরা তো আছেই, তারপরে আল্লাহ তো আছে, কিন্তু সে যদি আমাকে এই আর আসলে অনেকজন তো অনেক কিছু জানে না। মানে এ, আপনাদের যেটাই আগে বললাম যে আপনাদের এজেন্সি নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে মামা আমাকে যে ইনফরমেশনটা দিছিল, আমি ওইভাবে আসছিলাম ভাইদের কাছে। তো এট লাস্ট আমি আমার ভিসাটা পেয়ে গেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ। সো রাতুলের মানে রাতুল ভাই আর কি ওর মামা। সো রাতুল ভাই আমাদের এখান থেকে গিয়েছিল। সো ওর সম্পর্কে মামা হচ্ছে আর কি। সো রাতুল মামা হলো গিয়ে যে রাতুল ভাই আর কি ওর মামা। সো রাতুল ভাই বলছিল ভাই আমার একটা ভাইগনা আছে, সো ওকে আমি আপনার কাছে পাঠাচ্ছি, ও আরো একটা এজেন্সিতে ঘুরছে, ওইখানে সে ফাইল ওপেনিং চার্জ থেকে শুরু করে সবকিছু দিয়ে আসছিল মনে হয় না। আচ্ছা। সো দিয়ে আসার পরে সে ওইখানে কন্টিনিউ না করে সে আমাদের থ্রুতে কাজ করছে। সো আলহামদুলিল্লাহ। সো রাতুল ভাইকে ধন্যবাদ যে আমাদেরকে রিকমেন্ড করার জন্য। আর আসলে রিকমেন্ড করার ফলে আসলে কি পাইছে আসলে সে তো বলে আর কি। সো ভাইয়া, যাচ্ছ, যাওয়ার পরে আসলে ফিউচার প্ল্যান কি? হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টেরই আসলে তাদের নিজস্ব কিছু ফিউচার প্ল্যান থাকে। তো আমার ফার্স্ট
আমার হচ্ছে আমার একাডেমিক যে পড়াশোনা আছে, স্টাডি আছে, আমার ফোকাস থাকবে আমি আমার স্টাডিতে আমি সর্বোচ্চ ভালো যাতে করা যায়, সর্বোচ্চ আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করব। আমি আসলে বাংলাদেশের যে স্টাডি সিস্টেমটা এটা আসলে থিওরিটিক্যাল, এটা কিন্তু প্র্যাকটিক্যাল বেসড পড়াশোনা না। সো আমার টার্গেট থাকবে আমি ওই প্র্যাকটিক্যাল জিনিসগুলো যদি খুব ভালো করে শিখতে পারি। যেহেতু আমার ১ মাস ক্লাস হয়ে গেছে, সো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি যেন আমার ক্লাসগুলো আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি খুব সহজেই কালেক্ট করে নিতে পারি, নোটগুলো কালেক্ট করে নিতে পারি এবং ফিউচারের জন্য আমি দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি বাইরের দেশ থেকে, এটাই হচ্ছে। এবং মানুষের কল্যাণের জন্য আমি যেন কম্পিউটার সায়েন্স থেকে কিছু নিউ কিছু ইনভেন্ট করতে পারি, সেটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। ইনশাল্লাহ গিয়ে পড়াশোনার পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু এই স্বাস্থ্য, কিন্তু এই স্বাস্থ্য নিয়ে যদি যারা যাচ্ছেন তো তারা কিন্তু চ্যালেঞ্জ কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে। সো ঠিক মতো করে খাওয়া দাওয়া করো, কারণ রাফ এন্ড টাফ লাইফ, তো পড়াশোনা প্লাস অনেকেই পার্ট টাইম জব করে, তো সবকিছু মিলে বাবা মা ছাড়া নিজেটা নিজে সবকিছু গুছিয়ে নিতে হচ্ছে। সো আসলে হেলথ কনসিয়াস হওয়াটা আসলে একটু ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আব্বু আম্মু নাই পাশে, নিজেরটা সবকিছু নিজে গুছিয়ে ফেলতে হয়, দেন পার্ট টাইম জব অনেকেই করছে। সো সেক্ষেত্রে নিজেরটা নিজেও তোমার গুছিয়ে নিও আর কি। তো শুভকামনা রইলো। এবং যাওয়ার পরে যদি আমরা আসলে আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা করি তাকে মানে আফটার ডিপারচার তাকে সার্ভিস দেওয়ার জন্য। সো আমাদের ট্রিপলয়ের অনেক স্টুডেন্ট রয়েছে ইউকেতে, বিশেষ করে কার্ডিফে। তো আসলে আমাদের আলহামদুলিল্লাহ একটা বলা যায় যে ট্রিপলয় জোন আছে এখানে আসলে। তো আমরা আসলে কার্ডিফে আসলে আমরা মানে ট্রিপলয়ের ব্রাঞ্চ ওপেন করে ফেলতেছি আর কি ইনশাল্লাহ। সো সেখানে যাওয়ার পরে ট্রিপলয় টিম তাদেরকে সাপোর্ট দিবে যতটুকু আমাদের পক্ষে বেস্ট পসিবল অপশন পসিবল। সো আমরা চেষ্টা করবো ওকে সাপোর্ট দেওয়ার জন্য। সেটাই মানে আসলে ট্রিপলয় নট অনলি আমাদের কান্ট্রি বাট অলসো অ্যাব্রোডেও মানে তারা সর্বোচ্চ রকম হেল্প করে স্টুডেন্টদেরকে এবং তাদের একটি স্ট্রং স্টুডেন্ট কমিউনিটি জোন আছে পুরো আলহামদুলিল্লাহ। ইউকেতে। সো ভাইরা সব দিক থেকে আসলে আমাদেরকে হেল্প করে। তো আমি আসলে ভাইদের প্রতি খুবই কৃতজ্ঞ। এবং আমি আরো একটা জিনিস অডিয়েন্সদের ক্ষেত্রে বলতে চাই, যেটা হচ্ছে কখনোই হতাশ হওয়া যাবে না। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি যখন মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার ২ মার্কের জন্য আমার চান্সটা মিস হয়ে গেছিল। আমি অবশ্য ওয়েটিং এ ছিলাম বাট হ্যাঁ, আমার আসলে হয় নাই। তো আসলে মানে কিছু স্টুডেন্টস মনে করে যে হয়তো মেডিকেলে হয় নাই লাইফটা শেষ, ভার্সিটিতে হয় নাই লাইফটা শেষ। বাট না, সেরকম আসলে কিছুই না। কারণ আমি এখন যেটা আল্লাহ আমাকে দিছে সেটা কি মানে তার চেয়ে বড় কিছু না? অবশ্যই না। সো আল্লাহ অবশ্যই তার বান্দাদের প্রতি সবসময় সে ভালো কিছুই করে। এই আশাটা বর্ষণ ভাইও আমাকে অবশ্যই অনেকবার বলছে যে তুমি এতটা হতাশ হয়ো না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো এট লাস্ট ভালো কিছুই হলো এবং এটা আমার জীবনের সব থেকে মানে বেস্ট একটা অ্যাসেট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো আমরা খুব দোয়া করি সেজন্য খুব সুন্দর মতো করে ইমিগ্রেশন ক্রস করতে পারে। সো তোমার বাসার অ্যাড্রেস, যেখানে বাসা উঠবা, সো এই জিনিসগুলি তুমি মাথায় রেখো, কারণ ইমিগ্রেশনে অনেক ধরনের কোশ্চেন করে তোমার কোর্স সম্পর্কে। সো যেহেতু ইউকেভিএ ইন্টারভিউ পাস করে তুমি যাচ্ছ, সো তোমার সব কোশ্চেনের অ্যান্সার তোমার জানা আছে। সো ইমিগ্রেশনে আসলে অত বেশি চাপ নাই, অত বেশি কিছু জিজ্ঞেস করবে না। বাট তোমার বাসার অ্যাড্রেসটা, কোন বাসায় গিয়ে উঠবা, তোমার ইউনিভার্সিটি অ্যাড্রেসগুলি থেকে শুরু করে আদার্স যে কোর্সের মডিউল থাকতে পারে, তোমার প্রিভিয়াস এডুকেশনের জন্য কিছু কোশ্চেন করতে পারে। সেই জিনিসগুলি একটু প্রিপারেশন নিয়েছেও। তো দোয়া করবেন নাফিস আবিদের জন্য। আসলে আমি চেষ্টা করছি আসলে ওর ভুলগুলি থেকে আসলে আপনাদেরকে একটু শেখানোর জন্য। আসলে আমরা আসলে আপনার ভালোর জন্য কাজ করি, আপনাকে যে গাইডলাইনগুলি দিই আপনার ভালোর জন্য, কারণ আপনার যদি ভিসা না হয় আপনার লস, আমারও লস। তো আসলে যাতে কারোই লস না হয় সেই জন্য আসলে অনেক কথা বলা। সো চেষ্টা করবেন কথাগুলি শোনার জন্য, এবং ডেডিকেশন লেভেলটা অনেক হাই থাকতে হবে। সো ডেডিকেশন থাকলে পরে অসম্ভবকে সম্ভব করা যায়। তো খুব ক্লোজলি মেশা হয়েছে আসলে ওর সাথে ওর ফ্যামিলির সাথে। তো আঙ্কেল আন্টিকে অনেক ধন্যবাদ, আপনারা এত আপন করে নিয়েছেন। অক্টোবর থেকে আসলে আজকে ফেব্রুয়ারি পর্যন্ত আমার মনে হয় যে খুব কম দিন গেছে যেদিন আসলে ওর সাথে ওর ফ্যামিলির সাথে আমার কথা হয়নি। আমার মনে হয় যে হয়তো হাতে গোনা ২-১টা দিন বাদে মনে হয় এই এতগুলি মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে ফেব্রুয়ারির অলমোস্ট শেষের দিকে আর কি, ফেব্রুয়ারি ২০ তারিখে। সো মনে হয় ২-১টা দিন বাদে মনে হয় প্রত্যেকদিনই ওর সাথে ওর ফ্যামিলির সাথে কথা হয়েছে। জি ভাই, মানে এটা আসলে মানে আমার লাইফে দেখা সব থেকে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস যে আমি আপনাকে যখনই কোনো বিষয় নিয়ে আমার কোনো বিষয় নিয়ে কনফিউজ থাকলে যখনই আপনাকে কল দিছি, আপনি সাথে সাথে কল রিসিভ করছেন বা ব্যাক করছেন। বাট আপনি কখনোই আমার প্রতি বিরক্ত হননি বা অন্য স্টুডেন্টসদের ক্ষেত্রেও আপনি সেটা কখনোই করেন না। এটা আমার কাছে খুবই চমৎকার লাগছে যে আপনি আসলেই মানে আপনার অনেক ধৈর্য ভাই, অনেক ধৈর্য যে আপনি যখনই স্টুডেন্টরা আপনার কাছে কল দেয় বা আপনার কাছে কোনো ইনফরমেশন জানতে চায় আপনি তাদেরকে আপনার সাধ্য মতন মানে আপনি তাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেন।
আসলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে, আসলে অনেকেরই ফোন হয়তো বা অনেক সময় মিস হয়ে যায় হয়তো বা, ভাই আপনারা প্লিজ মাইন্ড করেন না, আসলে সারাটা দিন মানে মনে হয় যে আসলে আমার ফোনটা মনে হয় যে ওয়ান কাইন্ড অফ আসলে কাস্টমার কেয়ারের নাম্বারের মতো আর কি, সারাটা দিন বাঁচতে থাকে। তো আসলে সারাটা দিন ফোনে কথা বলতে বলতে আসলে মানে আমরা তো আসলে তো লাইফ তো আমার তো আসলে তো ব্যাটারি চার্জ দিতে হয় আসলে, কি বলে অনেক সময় মিস হয়ে যেতে পারে। সো আপনারা মাইন্ড করেন না, আমাদের টিম অনেক এক্সপার্ট টিম। সো আমাকে না পেলে পর আমার টিমের সাথে যোগাযোগ করলে পর ইনশাল্লাহ সেম সার্ভিসই পাবেন। তো আসলে আমি যে সব জানতো সমছের এরকম কিছু না, এবং ট্রিপলা যে সব মানে সবকিছু যে মানে কি বলে ট্রিপলা ছাড়া কিছু যে হয় না জিনিসটা এরকম না, বাংলাদেশের সব এজেন্সি চেষ্টা করে তার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য। সো যাদের মাধ্যমে কাজ করেন অবশ্যই নিজে অ্যাক্টিভ থাকেন, এজেন্সিকেও অ্যাক্টিভ থাকতে বলেন, তাহলে দেখবেন যে সবকিছু সহজ হয়ে যায়। আর ট্রিপলা যদি আসেন, আমরা চেষ্টা করবো আপনার জন্য সাধ্য মতো কাজ করার আর কি, যতখানি বেস্ট পসিবল অপশন আমাদের জন্য। প্লাস কারণ অনেক সময় অনেক লিমিটেশন থাকে, যেমন আমি কিন্তু আবিদকে কিন্তু খুব বেশি যে আমি অপশন দিতে পারছি এরকম না, যেহেতু আমার প্রোফাইলটা একটু প্রবলেম ছিল, আইএলটিএস স্কোর মিট করছিল না। সো এই জায়গা থেকে আসলে আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি চেষ্টা করেছি। সো সবারই লিমিটেশনস থাকে, বাট এই লিমিটেশনসের মধ্যেই কিন্তু সাকসেস বের করা যায় যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করা যায়। সো থ্যাংক ইউ সো মাচ আবিদকে, তোমার পরিবারের প্রতিও অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে বিশ্বাস করার জন্য, এতখানি রিলাই করার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য। সো দোয়া করবেন। আমি ভাবি না যে আসলে আবিদের সাথে এখানে বসে ভিডিও করতে পারবো কিনা, বাট আবিদ সম্ভব করছে ইনশাল্লাহ, ইম্পসিবল কিছুই না, আপনারটাও সম্ভব হবে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ। তো শেষ কিছু বলার আছে নাকি? আমি সবাই আসলে আমার জন্য দোয়া করবেন, আমার আব্বু আম্মু, আমার ছোট একটা বোন আছে ওর জন্য দোয়া করবেন, এবং আমি যাতে বাইরে যেয়ে ভালো থাকতে পারি, আমার পরিবারের খোঁজ খবর নিতে পারি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাইরে চলে যাওয়া মানে এটাই না যে পরিবারের সাথে তাদের সম্পর্ক মানে ডিটাচড হয়ে যাওয়া, অবশ্যই পরিবার সবার আগে। সো ফ্যামিলি ইজ দ্য মেইন প্রায়োরিটি ফর এভরি পার্সন। সো প্রত্যেককেই মানে ফ্যামিলি প্রত্যেকটা পার্সনকেই গুরুত্ব দিতে হবে। আপনার যতই পড়াশোনা যতই কাজ থাক, কিন্তু ফ্যামিলি সবার আগে, এইটা সবাইকে মনে রাখতে হবে অবশ্যই। এবং আমি যেটা আগেও বলছি, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো সবাইকে ইবাদত করতে হবে সঠিক সময়ে সঠিকভাবে, এটা আমার তরফ থেকে অডিয়েন্সদের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই এটা সবাই মাথায় রাখবেন। এবং আমি তো আগেই বলছি যে আপনারা ট্রিপ লাইকে একটা পার্ট হিসেবে ধরতে পারেন, আপনারা যারা বাইরে যেতে ইচ্ছুক। সো ভাই থাক, মানুষ মনে করবে যে এটা পেইড পেইড ভিডিও, তোমার টাকা দিয়ে ভিডিও করাচ্ছি মনে হচ্ছে, আপনি মনে করবে এত টিপলা টিপলা বলা লাগবে না। তো ট্রিপলা আসলে চেষ্টা করে আপনার জন্য কাজ করতে। সো আলহামদুলিল্লাহ কাজ করছি। আসলে আপনারা তো 4 বার আমার ক্ষেত্রে পেইড মেইল দিয়েই দিছেন। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাকে নিয়েও কথা হবে পরবর্তী ভিডিওতে। সো দোয়া করবেন ট্রিপলার জন্য। আর সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করলে পরে ভাই এখনই অ্যাপ্লাই করেন। 2,31,000 টাকা দিয়ে টিকিট কাটছে, লাস্টে টিকিট ক্যান্সেল করার পরে যখন আবার বুক দিতে গেছিলাম 2,80,000 টাকা হয়ে গেছে। সো সেই টিকিটই কিন্তু আলভি প্লাস হলো গিয়ে যে শুরুর দিকে যারা কাটছে টিকিট অথবা 60 থেকে 70-80,000 টাকার মধ্যে টিকিট পেয়ে গেছে, সেই টিকিট 2,31,000 টাকা দিয়ে ইস্যু করা লাগছে। সো বি কেয়ারফুল, সময় থাকতে অ্যাপ্লাই করেন যাতে লাস্টে এসে এরকম হাই উতাস হতে না হয়। তো আমাদের টার্গেট যে আমরা এই সেপ্টেম্বর ইনটেকের জন্য মে মাসে 15 তারিখের মধ্যে ইউকেভিতে ফাইল সাবমিট করে দেবো। সো আপনারা যদি সেই সাথে যদি আপনাদের সাথে যদি কাজ করতে চান তাহলে সেভাবেই প্রস্তুতি নিয়ে আসেন, ইনশাল্লাহ কাজটা অনেক সহজ হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই যে 100% সাকসেস রেট, এটা যেন আমরা পরবর্তী ইনটেকেও যেন আমরা বয়ে যেতে পারি। এবং প্রিভিয়াসলি কিন্তু আমাদের গত সেপ্টেম্বর ইনটেক বাদে প্রিভিয়াসলি ইনটেকগুলিতে কিন্তু আমাদের সাকসেস রেট 100% ছিল। জাস্ট গত ইনটেকে আমাদের 2টা ভিসা রিফিউজ হয়েছে। এবং আমি তো সবসময় বলি খুব মানে খুব বুক ফুলে আমি আসলে সত্যি কথা বলতে পছন্দ করি। অনেকে আছে যে আসলে ভিসা রিফিউজ হলে পর অনেক এজেন্সির সাথে বলে না, ভাই ভিসা রিফিউজ হবে আমার হাতে তো নাই, আমার তো আসলে ইমিগ্রেশন না যে আমি ডিসিশন মেকার, আমি ডিসিশন করে নিচ্ছি, ডিসিশন দিয়ে দিচ্ছি আমার সব স্টুডেন্ট ভিসা হয়ে যায়। তো যেহেতু ইউকেভিএ থেকে ডিসিশন আসে, আমরা করতে পারি কি সর্বোচ্চ যে একটা স্টুডেন্টকে ফুললি রেডি করে ভিসার জন্য সাবমিট করা। তো সেই জায়গা থেকে আসলে আমাদের গত ইনটেকে কিছু স্টুডেন্ট আসলে ইন্টারভিউটা খুব বেশি ভালো দিতে পারেনি। তো আলহামদুলিল্লাহ এই ইনটেকে আমাদের সব ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারভিউ হওয়ার পরেও তারা ইউকেভিএ ইন্টারভিউ তারা সঠিকভাবে পার করতে পারছে। সো বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ খুব একটা বেশি লস হবে না বিশ্বাস করলে পরে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।